নমস্কার। আজকে কবিতা নয়, আজকে একটা গল্প শোনাই। আমার লেখা গল্প অন্য দুর্গা। গল্পটা একটু বড়, আপনারা সকলে শুনলে আশা করি ভালো লাগবে। সকাল ৮টা। এই সময়টা যেন রূপার নিঃশ্বাস নেওয়ার অবকাশ নেই। প্রতিদিনই এই সময়টা সে খুব ব্যস্ত থাকে। ছেলের স্কুলের টিফিন গুছিয়ে দেওয়া, নিজের আর সমরের ব্রেকফাস্ট তৈরি করা, দুপুরের খাবার প্যাক করে রাখা। আগে সমর দুপুরে অফিসের ক্যান্টিনেই খেত, কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ডাক্তার বাইরের খাবার খেতে বারণ করেছে। তাই সমরের দুপুরের খাবারটাও রূপাই গুছিয়ে দেয়। তারপর সমর বেরিয়ে গেলে শাশুড়ির জল খাবার গুছিয়ে নিজে কোনো রকমের নাকে মুখে গুজে রূপাকে ছুটতে হয় অফিসে। অফিসের নতুন বস খুব মেজাজি। দেরি হলেই এমন বিশ্রীভাবে তাকায়, মনে হয় যেন পৃথিবীর সবথেকে ঘৃণ্যতম অপরাধ করেছে কেউ। তাই রূপা চেষ্টা করে সব সামলেও যাতে অফিসে সময় মতো পৌঁছাতে পারে। রূপার শাশুড়ি মানুষটা খুবই ভালো। রূপা বেরিয়ে গেলে বাকি রান্নাবান্না শাশুড়ি সামলে নেন। সাথে একজন কাজের দিদিও আছে যে হাতে হাতে রান্না করে দেয়। আজকে রূপাকে 10টার মধ্যে অফিসে পৌঁছতেই হবে। ব্যাঙ্গালোর থেকে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কিছু অফিসার আসবে। এদিকে আজকেই কাজের দিদি ছুটি নিয়েছে। রূপার শাশুড়ির শরীরটাও আজকে বিশেষ ভালো নেই। রূপা ভেবে উঠতে পারছিল না কি করবে। এক হাতে ছেলের টিফিনের বাক্স গুছিয়ে দিচ্ছে, অন্য হাতে রান্না করছে, বাসন ধুচ্ছে। চারিদিক সামলাতে গিয়ে রূপার একেবারে হিমশিম অবস্থা। তবু সবটা সামলে বেরোনোর আগে শাশুড়ির হাতে ওষুধটা দিতে দিতে বলল, মা, এই নিন ওষুধ। আমি দুপুরে রান্না করে গেছি, আপনি খেয়ে বিশ্রাম নেবেন মা। আপনার শরীরটা তো ভালো নেই, আমার আজকে ফিরতে দেরি হবে। শাশুড়ি: তুই কেমন করে অত সব কিছু সামলাস রে? ঘরে বাইরে একা হাতে কি সুন্দর সব পরিপাটি করে করিস। রূপা হেসে শাশুড়িকে জড়িয়ে বলে, আর কি মা, আজকালকার মেয়ে হয়ে সামলাতে তো হবেই। আর সব পরিশ্রমের পর এসে আপনার হাসি মুখটা দেখলেই আমার ক্লান্তি দূর হয়ে যায়। রূপার শাশুড়ি বলে, তুই তো আমার বউ মানুষ, তুই আমার মেয়ে। একটাই আফসোস রয়ে গেল রে, তুই এত ভালো গান করতিস, কিন্তু সংসারের এই জাতাকলে তোর গান শেখাটা বন্ধ হয়ে গেল। এ দুঃখ আমার সারা জীবন থেকে যাবে। রূপার মনটাও হঠাৎ কেমন উদাস হয়ে যায়। সত্যিই তো, সকলেই বলতো তার গানের গলা কত সুন্দর। তার গান শুনেই তো তার শ্বশুরমশাই এত অভিভূত হয়ে গেছিলেন যে এক দেখাতেই বিয়ের সম্বন্ধ পাকা করে এসেছিলেন। বিয়ের পরেও প্রত্যেক দিন সন্ধেবেলা নিয়ম করে শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে গান শোনাতো রূপা। সত্যি, সেই দিনগুলো ভোলার নয়। মাঝখানে কেটে গেছে অনেকটা সময়। শ্বশুরমশাই মারা যাওয়ার পর তার ওনারই কিছু কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করে তাদের ব্যবসার বিশাল ক্ষতি করেছে। সমর তখন ব্যবসা সামলাতো, কিন্তু সেই বিপুল ক্ষতির ধাক্কা সামলাতে না পেরে সমর অসুস্থ হয়ে পড়ে। বাবুর তখন বয়স মাত্র 5 বছর। রূপা ঠিক করে এবার তাকেই সংসারে হাত ধরতে হবে। পড়াশোনায় সে ভালোই ছিল, তাই চাকরি পেতে খুব একটা অসুবিধা হয়নি। তারপর থেকে এটাই তার রুটিন। সমর যদিও এরপর একটা চাকরি জোগাড় করেছিল, কিন্তু রূপা নিজের চাকরিটা ছাড়েনি। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো শুধু নিজের জন্য নয়, সংসারের জন্য কতটা দরকার এই সত্যিটা সে বুঝতে পেরেছিল। কিন্তু এত কিছুর মধ্যে গানটাকে সে আর চালিয়ে যেতে পারেনি। মনের ভেতর একটা চাপা যন্ত্রণা তা সেই থেকে রয়েই গেছিল। মেট্রোতে আজকে ভীষণ ভিড়, সামনেই দুর্গাপুজো, এই সময়টা ভিড় বেশি হয়। পরের স্টেশন পার্ক স্ট্রিট। ঘোষণার ভেতরেই রূপার ফোন বেজে উঠল। মিলি ফোন করছে। মিলি রূপার অফিস কলিগ। মিলি ফোনে: রূপা, প্রেজেন্টেশন রেডি তো? তুই কখন ঢুকছিস? সিনিয়র ম্যানেজমেন্ট টিম শুনলাম ঘন্টাখানেকের মধ্যে অফিস ঢুকে যাবে। রূপা: হ্যাঁ রে, সব রেডি, এই পার্ক স্ট্রিটে নামবো এবার। প্রেজেন্টেশন মোটামুটি ভালোই হলো, তবে ম্যানেজমেন্ট এবার একটা নতুন লোগো ডিজাইন করতে চলেছে পুজো উপলক্ষে, অন্য দুর্গা। আগামী 3 দিনের মধ্যে সেই লোগো সংক্রান্ত আইডিয়া আর ক্যাপশন জমা দিতে হবে। 7 দিন পর মহালয়া, মহালয়ার দিনেই লোগো লঞ্চ। রূপা সারাদিন অনেক গ্রাফিক্স নিয়ে ঘাটাঘাটি করলো, কিন্তু কিছুতেই ঠিক করতে পারলো না কি লোগো বা ক্যাপশন জমা দেবে। এদিকে বস বলেছে কালকের মধ্যে সবাইকে জানাতে হবে কি ভাবছে তারা। যাদের ভাবনা বসের পছন্দ হবে তাদের আইডিয়া আর ক্যাপশনই শুধু ম্যানেজমেন্টের কাছে পাঠানো হবে, আর এর ওপর নির্ভর করবে পরের প্রমোশন এবং ইনক্রিমেন্ট।
রূপার ফিরতে ফিরতে সেদিন প্রায় 10টা বেজে গেল। ছেলেকে শাশুড়িমা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। শাশুড়িমা এখন একটু ভালো আছেন। খেতে বসে শাশুড়িমা জিজ্ঞেস করলেন, মারে, তোকে আজকে খুব ক্লান্ত লাগছে, অফিসের খুব চাপ বোধ হয়, তুই খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। রূপা সত্যি আজকে খুব ক্লান্ত। কোনো রকমে রাতের খাওয়ারকে সে বিছানায় শরীরটা এলিয়ে দিল। বস, রূপা, ইউ হ্যাভ নট সাবমিটেড এনি লোগো অর ক্যাপশন, ডু ইউ থিঙ্ক দিস ইজ এ জোক? রূপা, সরি স্যার, আসলে বস, কর্পোরেট অফিসে আসল নকল কিছু হয় না রূপা, ইউ হ্যাভ মিসড ইয়োর ডেডলাইন। কাজেই বছরের শেষে প্রমোশন বা ইনক্রিমেন্ট কোনোটাই আশা করো না। রূপা, ওঠ মা ওঠ, ঘুমের মধ্যে কি বিড়বিড় করছিস? থরপর করে ঘুম থেকে ওঠে রূপা। তাহলে সে স্বপ্ন দেখছিল এতক্ষণ। সামনে শাশুড়ি মা বসে আছে হাসি মুখে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে। আজকে এত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। সমরটাও বলিহারি, একটু ডেকে দেবে না? এমনিতেই মাথায় লোগো সংক্রান্ত কোনো আইডিয়া আসেনি, তার মধ্যে অফিসে দেরি করে গেলে আজকে কপালে চরম দুর্ভোগ নাচছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে যাবে রূপা, শাশুড়ি মাতার হাতটা ধরে বলে, বস মা, আজকের দিনটা তোকে আর তাড়াহুড়ো করতে হবে না। দাদু ভাইয়ের টিফিন আর সমরের খাবার আমি করে দিয়েছি, তোর সকালের খাবারও আজকে আমি করে রেখেছি মা। রূপা, সে কি মা, আপনি শরীর খারাপ নিয়ে এসব কেন করতে গেলেন? আমারও আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল। শাশুড়ি মা, আজকে একটা বিশেষ দিন রে, তোর হয়তো খেয়াল নেই, কিন্তু আজকের দিনেই তোর বাবা আর আমি তোকে প্রথম দেখতে গেছিলাম। তোর গলায় সেই গান শুনে তোর বাবার দু চোখ কেমন ভিজে গেছিল আমার আজও মনে আছে। মা, তুই তো এতদিন 10 হাতের সবটা সামলাচ্ছিস, স্বামী, সন্তান, শাশুড়ি, সংসার, অফিস, সবটুকু। নিজের জন্য কখনো কিচ্ছু করতে দেখিনি তোকে, কিন্তু আমি তো মা, আমারও তো ইচ্ছা করে আমার মেয়েটার জন্য কিছু করি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রূপা যেন বুঝতে পারছে না কি হচ্ছে। সে জানে তার শ্বশুর শাশুড়ি দুজনেই তাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছেন সবসময়। বিয়ের পরে কখনো রূপার মনে হয়নি সে পরের বাড়ির মেয়ে। আদর ভালোবাসায় তাকে সবসময় ভরিয়ে রেখেছে এই দুটো মানুষ। কিন্তু কি সিদ্ধান্ত নিয়েছে শাশুড়ি মা, সেটা রূপা কিছুতেই বুঝতে পারছে না। রূপা, মা, আপনি যে আমায় এত ভালোবাসেন সেটাই তো আমার পরম পাওয়া, আলাদা করে আপনাকে কেন কিছু করতে হবে? শাশুড়ি, না রে মা, তোর মতো মেয়েরাই তো আজকের দুর্গা। দশভূজার মতো সবাইকে আগলে রাখিস তোরা, কিন্তু তোদেরও তো কিছু আকাঙ্ক্ষা, কিছু স্বপ্ন থাকে, যেগুলোই সংসারের হাজার কাজের ভিড়ে হারিয়ে যায়। আমরা মা দুর্গার পুজো করি, ঘরের মেয়ে মনে করে তাকে যত্ন করি, আহ্লাদ করি, কারণ তিনি এই জগৎ সংসারকে রক্ষা করেন। কিন্তু তোরা যারা আমাদের এই ছোট ছোট সংসারগুলোকে রক্ষা করিস, তাদের শখ আহ্লাদের কথা আমরা ভুলে যাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মা, তুই আবার গান শিখবি। আমার কিছু জমানো টাকা আছে, সংসারের প্রয়োজন যদি হয় কখনো ভেবে রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে ভাবলাম, যে মেয়েটা এত পরিশ্রম করে এই সংসারের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে চলে, তার মনের একটা হারিয়ে যাওয়া স্বপ্ন পূরণ করার থেকে বড় প্রয়োজন আর কী বা হতে পারে? আমাদের পাড়াতেই নতুন গানের স্কুল হয়েছে, আমি সেখানকার দিদিমণির সঙ্গে কথা বলে রেখেছি মা। প্রতি শনিবার সন্ধেবেলায় উনি বাড়িতে এসে তোকে গান শিখিয়ে যাবেন। তুই কথা দে, তোর মায়ের এই কথাটা রাখবি। নিঃশব্দে বসে থাকে রূপা। অজান্তেই ভিজে যায় দু চোখ। তার মনে হয় যেন তার শাশুড়ি মা নয়, যেন স্বয়ং মা দুর্গা বসে আছেন তার সামনে, আর তার স্নেহের পরশ মাখা হাত রূপার মাথায় বুলিয়ে দিচ্ছেন। আইডিয়া সে পেয়ে গেছে, অন্য দুর্গার লোগো এবং ক্যাপশন দুটোরই আইডিয়া। আজকেই তার আইডিয়া জমা করে দেবে সে। শাশুড়ি মায়ের গালে একটা চুমু খেয়ে রূপা বলে, আমার মা জিন্দাবাদ। অফিসের লোগো লঞ্চ ইভেন্ট। রূপার জমা দেওয়া লোগো এবং ক্যাপশন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। তার জমা দেওয়া লোগো এবং ক্যাপশনই মনোনীত হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এসো রূপা, এসো, স্টেজে এসো। আজ তুমি নিজেই প্রেজেন্ট করো তোমার এই ভাবনাকে। হাসি মুখে স্টেজে ওঠে রূপা। সবাইকে নমস্কার করে আস্তে আস্তে সে নিজেই প্রেজেন্ট করে তার লোগো আর ক্যাপশন। দ্বিভুজা দুর্গার কোলে মাথা রেখে শুয়ে আছে দশভুজা দুর্গা। সেই দশভুজার হাতে ল্যাপটপ, টিফিন বক্স, রান্নার মশলাপাতি, ঘরের টুকিটাকি জিনিস ইত্যাদি। আর সেই দ্বিভুজা মাথায় হাত বুলিয়ে
ঘুম পাড়িয়ে দিচ্ছে দশভুজাকে। তার নিচে ফুটে উঠেছে ক্যাপশন, দশভুজাও ঘরের মেয়ে, ক্লান্ত তারও লাগে, ঘুমায় যখন দশভুজা, দ্বিভুজা তখন জাগে। হাততালিতে ফেটে পড়ছে অডিটোরিয়াম, আর সেই অডিটোরিয়ামেই দর্শক আসনে বসে দূর থেকে হাসি মুখে রূপার দিকে তাকিয়ে আছেন তার শাশুড়ি মা। তিনিই যে স্নেহ মমতার স্পর্শ দিয়ে সংসারের এই দশভুজাকে আগলে রেখেছেন। নমস্কার, ধন্যবাদ।